শহর থেকে কিছু দূরে মতিপুর গ্রাম ছিল। সেই গ্রামে রমেশ নামে এক চাষি বসবাস করত। রমেশ তার জমিদারের ভাগের জমির অংশে চাষবাস করত। তার ছিল দুটো বউ। বড় বউ কমলা সারাদিন ঘর সংসারের কাজ করত। অন্যদিকে ছোট বউ সুরুচি ছিল সারাদিন তার লম্বা চুল নিয়ে ব্যস্ত। সেই গ্রামে লম্বা চুল একমাত্র সুরুচিরই ছিল, আর তার জন্য তার অনেক অহংকারও ছিল। তার বর রমেশ তার লম্বা চুলের জন্য দামি দামি তেল এনে তার মাথায় মালিশ করে দিত। বাবা দিদি, তুমি সারাদিন সংসারের কত কাজ করো। সেই ভোরবেলায় উঠে পুকুর থেকে জল আনতে গেলে, তাই তো বলি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না কেন। হ্যাঁ সুরুচি, কি আর করব, তোমার মতো তো আমার এত লম্বা ঘন চুল নেই, তাই তার পেছনে যত্ন আর সময় কোনোটাই আমাকে নিতে হয় না। কেন গো দিদি, আমার এই লম্বা ঘন চুল যা এই পাড়াতে কারোর নেই, সেই জন্য বুঝি তোমার হিংসা হয়? আর হিংসা হবে নাই বা কেন? আমাদের দুজনের বর যে আমাকেই বেশি ভালোবাসে, আমার এই লম্বা ঘন চুলের কত যত্ন নেয়। না না সুরুচি, আমি সে কথা বলতে চাইনি। আমার কথা হলো, আমার চুল অত তোমার মতো ঘন নয় আর লম্বাও নয়, তাই এই চুলের পেছনে কোনো যত্ন বা সময় আমার আলাদা করে দিতেও হয় না। সেই সময়টুকু আমি সংসারের কাজ করি, সংসারে সবার রান্না করে দিই, সংসারের সমস্ত কাজ একা হাতে করি। সবাই আমাকে যেটুকু ভালোবাসেছে তাতেই আমি খুশি হয়েছি। বুঝলে সুরুচি, এই গ্রামে সবাই তোমার চুলের কত প্রশংসা করে। আমার তো খুব গর্ব হয়, এমন সুন্দরী একটা বউ পেয়েছি যার এমন ঘন লম্বা চুল গ্রামের আর কোনো বাড়িতে নেই। এমনকি জমিদার বাবুর স্ত্রীরও এত বড় লম্বা চুল নেই। তাই তো বলি, আমার কপাল অনেক ভালো যে তোমার মতো একটা বউ পেয়েছি। তুমি বরং আমার জন্য একটা দামি তেল এনে দিও। আমার চুলের জন্য একটা দামি তেল লাগবে। সেই তেল ব্যবহার করে আমি চাই আমার চুল আরও সুন্দর হয়ে উঠুক। তাছাড়া এই লম্বা চুলের জন্য আমাকে কি আর কম মানুষে হিংসে করে নাকি? সে যে হিংসে করছে করুক, আমি বরং তোমার জন্য একটা দামি তেল শহর থেকে কিনে আনবো। এইভাবে যদি চলতে থাকে আমাদের খাওয়া পড়া সব বন্ধ হয়ে যাবে। আমাদের ছেলে রমেশ সারাদিন ওর ছোট বউ সুরুচির চুল নিয়ে আর চুলের যত্ন নিয়েই ব্যস্ত থাকে। তা তুমি ঠিকই বলেছ গিন্নি। কোনো রকমে জমিদারের জমিতে একটা কাজ খুঁজে দিলাম ছেলেটার জন্য। তা ছেলে দেখছি এখন সারাদিন ছোট বউয়ের সাথেই সময় কাটাচ্ছে, জমিতে চাষবাস করার নামও নেই। হ্যাঁ, আর সব ওই লম্বা চুলের জন্য। ওই জন্যই তো আমাদের ছেলে রমেশ সারাদিন নিজের রোজগারের টাকা দিয়ে দামি দামি তেল কিনে সুরুচির চুলে লাগাচ্ছে। কি যে বিপদে পড়লাম। আর সুরুচির ওই লম্বা চুলের জন্য আমাদের ছেলের বড় বউ কমলাও সংসারে এত কাজ করা সত্ত্বেও ছেলের মন পায় না। ও মা, তুমি এখানে এখনো বসে আছো? আমি যে বলেছিলাম আমার এই লম্বা চুলের জন্য একটা দামি তেল এনে দিতে। সবচেয়ে দামি তেলটা আমার চাই, যাতে আমার চুলটা আরও সুন্দর আর লম্বা হয়ে ওঠে। সে নিয়ে তুমি চিন্তা করো না বউ, আমি তোমার জন্য দামি তেল এনে নিজের হাতে তোমার মাথার চুলে। কি ব্যাপার রাজু, আজ আমাকে এখানে ডেকে পাঠালে যে? বলি কিছু কথা আছে নাকি? ওদিকের খবর ভালো নেই রমেশ। জমিদার বাবু মনে হয় তোমাকে আর কাজে রাখবে না। তুমি কোনোদিনই মাঠের কাজে যাও না, ঘরে সারাদিন থাকো। তাই জমিদার বাবু খবর পাঠিয়েছে তোমাকে চাষের কাজে আর নেবে না। সে কি বলছো রাজু? আমার চাষের কাজটা বন্ধ হয়ে গেলে আমার সংসারটা চলবে কি করে?
হায় হায়, সবই আমার দোষ। বইয়ের ওই লম্বা চুলের যত্ন নিতে গিয়ে আমি আমার নিজের কাজ থেকেই সরে গেছি। তোর আর কোনো ক্ষমা নেই রমেশ, অনেক সহ্য করেছি। প্রায় দিনই আমার জমির কাজ ফেলে দিয়ে তুই ঘরে বসে থাকিস। তোকে আমি কোন বিশ্বাসে আমার জমির কাজ দেব? আমাকে ক্ষমা করে দিন কর্তামশাই, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আমার বইয়ের লম্বা চুলের জন্য অনেক অহংকার করেছি, তার ফল আমি হাতে নাতে পারছি। ক্ষমা আর তোকে কখনোই না। আমি আমার কাজের ব্যাপারে যথেষ্ট সচেতন। যে সমস্ত চাষিরা মনোযোগ দিয়ে কাজ করে তাদেরই নেব, আর কাউকে না। দেখেছো বৌমা, শুধু রূপ থাকলেই হয় না। তোমার এই লম্বা চুলের মাসুল আজ আমার ছেলেটাকে দিতে হলো। এখন আমাদের সংসারটা চলবে কি করে? না না, আমার জন্য অজান্তে এই সংসারের এত ক্ষতি হয়ে গেল। আমি থাকতে এটা হতে দিতে পারি না। আমার চুল অত্যন্ত প্রিয়, কিন্তু এই পরিবারটাকেও আমাকে বাঁচাতে হবে, যে করেই হোক। না না না, কোনো কথা নয়, অনেক হয়েছে। আমার এই ছেলে মানুষের স্বভাবের জন্য আমি অজান্তেই এই পরিবারের বিপদ ডেকে এনেছি। আমার এই লম্বা চুলের যত্ন নিতে গিয়ে তুমি তোমার কাজ হারিয়েছ। এতে তোমার কোনো দোষ নেই বউ। আমার যা কপালে ছিল তাই হয়েছে। চাষবাসের কাজ হবার ছিল না, তাই হয়নি। ভাবছি একটা দোকান খুলবো, যদিও তার জন্য অনেক টাকার প্রয়োজন। দেখি কিভাবে কি করা যায়। এক সপ্তাহ হয়ে গেল। আমার রমেশ অনেক জায়গায় দোকানটা খোলার জন্য লোকের কাছে ধার চেয়েছিল, কিন্তু এই গ্রামে ওকে কেউই ধার দেয়নি, কারণ ও বাদ দিয়ে এই গ্রামের সবাই চাষের কাজ করত। দেখুন মা, আমার জন্যই যখন এটা হয়েছে, সুতরাং আমি চেষ্টা করব এই বিপদ থেকে এই পরিবারকে উদ্ধার করার। জানি না ছোট বৌমা, তুমি কিভাবে সব করবে। আর যাই হোক, যেভাবেই হোক, ভগবান যেন আমাদের সহায় হয়। যাক বাবা, এখন অনেকটা শান্তি লাগছে। আমার ওই ঘন লম্বা চুলটা দোকানে বিক্রি করে দিয়ে অনেকটা টাকা পেলাম। ওই টাকা দিয়ে আমাদের নতুন দোকান খোলা হবে। তারপর সেই দোকানের জিনিস বিক্রি করে আমরা সবাই শান্তিমতোভাবে সংসারে থাকতে পারবো। চিন্তার আর কোনো কারণ নেই মা। একটা নতুন দোকান খোলা হবে, সিঙাড়ার দোকান। কমলা দিদি খুব সুন্দর সিঙাড়া রান্না করতে পারে, তাই আমি ঠিক করেছি একটা সুন্দর সিঙাড়ার দোকান খোলা হবে। দোকানের জন্য যা টাকা লাগবে আমি তার জোগাড় করে ফেলেছি। সে কি বৌমা, তোমার এত শখের লম্বা চুলটাকে তুমি বিক্রি করে দিলে? না না, আমরা কিন্তু সেটা চাইনি। বিশ্বাস করো, তোমার ওই লম্বা চুল আমাদেরও সবার খুব ভালো লাগতো, তাই বলে অত সুন্দর চুলটাই তুমি বিক্রি করে দিলে? তাতে কি হয়েছে মা? আমি বুঝতে পেরেছি কোনো জিনিস নিয়েই মানুষের অহংকার করা ঠিক নয়। আমার ওই ঘন লম্বা চুল নিয়ে যথেষ্ট অহংকার ছিল, তার ফল আমার স্বামীর সমেত গোটা পরিবারকেই ভোগ করতে হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি যা ভালো বুঝেছো সেটাই করেছো। এখন আমাদের দোকানটা শুরু করতে হবে। সত্যি কথা বলতে আমারও অনেক মন খারাপ হচ্ছে। অত সুন্দর লম্বা চুলটা ছিল আমার, কিন্তু দোকানের জন্য আমি টাকা জোগাড় করতে পেরেছি। এটা ভেবে আজ আমি সত্যিই খুব খুশি। আমি নিজে এখন সংসারের দায়িত্ব নিতেও শিখেছি। তুমি কি করলে বউ? তোমার অত সুন্দর লম্বা চুলটা তুমি আমার দোকানের জন্য কেটে ফেললে? ওসব কিছু নিয়ে তুমি ভেবো না। কমলা দিদি এই সংসারে সকাল থেকে সন্ধে অবধি যথেষ্ট পরিশ্রম করে, আর আমি সেখানে কিছুই এতদিন করতাম না। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আমার ভুল।
তোমাকেও আমার সঠিক পথ দেখানো উচিত ছিল। সেটা না করে নিজের ওই লম্বা চুলের অহংকারে আমি নিজেও মত্ত হয়েছি আর তোমাকেও বিপদগামী করেছি। সেটা তুমি ঠিকই বলেছ। আমি কমলাকে বলবো, কমলা খুব সুন্দর সিঙ্গারা বানাতে পারে। আর আমি এতদিন কমলার গুণের দিকেও কখনো তাকাইনি, শুধু তোমার চুলেরই প্রশংসা করতাম। কমলার রান্না খুব ভালো ছিল। সে নিজে হাতে সিঙাড়া ভাজতে শুরু করে। সত্যি কমলা, তুমি যে এত সুন্দর সিঙ্গারা রান্না করতে পারো আমার জানা ছিল না। চাষের কাজটা গেল বলেই দোকান খোলার কথা মাথায় এলো, আর সেজন্যই তোমার এই গুণের কথাও আমি জানতে পারলাম। যাক, তাহলে আমারও একটু প্রশংসা হলো তাহলে। এতদিন তো শুধু ছোট বউ আর ছোট বই করে গেছিলে। যাই হোক, আমার সিঙাড়া ভাজা হয়ে গেছে। এখন তুমি এটা দোকানে নিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে আছি। এরপর রমেশ সেই গরম গরম সিঙাড়া নিয়ে পাড়ার মোড়ে বিক্রি করতে বসে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক লোক জড়ো হয়। গরম সিঙাড়া রমেশ সবার হাতে তুলে দেয়। আর এভাবে অনেক টাকা প্রতিদিন রমেশের রোজগার হতে শুরু করে। সত্যি আমার আজকে খুব আনন্দ হচ্ছে। আমি একটা বড় কাজ করতে পেরেছি। আমরাও তোমাকে নিয়ে গর্বিত ছোট বৌমা। তবে আমার একটা অনুরোধ, তোমার অত সুন্দর লম্বা চুল ছিল, সবার তো অত সুন্দর লম্বা চুল থাকে না। রমেশের দোকানটা দাঁড়িয়ে গেলে তুমি আবার তোমার চুলের যত্ন নিও। সত্যি বলছেন মা? এটা শুনে আমার খুব আনন্দ হলো। সত্যি কথা বলতে মনে মনে আমিও একটু কষ্ট পাচ্ছিলাম। যাক, আর কোনো কষ্ট রইল না। এরপর থেকে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। কানন কয়দিন হয়েছে নতুন বিয়ে হয়ে এসেছে। কানন সারাদিন তার সংসারের কাজ করত। ঘরে ছিল তার বৃদ্ধা শাশুড়ি আর স্বামী। কি আর বলবো বৌমা, তোমার জন্য খুব কষ্ট হয়। সারাটা দিন তুমি সংসারের জন্য খাটো, তাও আমার ছেলের মন পাও না। ছেলেটাকে মনে হয় আমি ঠিক মতো করে মানুষ করতে পারলাম না। সবই আমার কপাল মা। ছোটতে মা বাবাকে হারিয়েছি। মামা মামির কাছে মানুষ, ওরা তো চিরকাল আমাকে বোঝাই মনে করলো। সবই কপাল। দুঃখ সইতে সইতে এখন আর আমার কিছু মনে হয় না। সবই বুঝি কানন, তুমি ছোট বয়সে মা বাবাকে হারিয়েছো। বিয়ে হয়ে এই কদিন হলো আমাদের ঘরে এসেছো। তোমার কেউ নেই তো কি হয়েছে? আমি তোমার মা, তুমি আমাকে নিজের মায়ের মতোই মনে করতে পারো। চলো কানন, ঘরে চলো। আপনি আমাকে নিজের মেয়ের মতো ভেবেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আজকাল কোমরে ব্যথা নিয়ে বড্ড ভুগি, না হলে তোমার হাতে হাতে দুটো কাজ করে দিতাম কানন। চলো এখন আমরা খেয়ে নিই। কাননের স্বামীর নাম গোপাল। গোপাল তার নিজের ছোট্ট জমিতে চাষবাস করে। একদিন সে যখন নিজের ছোট জমিতে ফসলের বীজ ছড়াচ্ছিল, তখন তার এক বন্ধু আসে। আরে গোপাল যে, সে কি রে, এতদূর পড়াশোনা করে এখন একটা ছোট্ট জমিতে চাষবাস করছিস? আর আমাকে দেখ, শহরে থাকি, টাকা পয়সার অভাব নেই, ভালো টাকা রোজগার করি। আরে নবীন যে, কতদিন পর হঠাৎ এই গ্রামে। আর বলিস না, বাবার জমিটুকুই আমাদের সম্বল, তাই জমিটুকুই এখন চাষবাস করছি। চাকরি তো পেলাম না। কি দরকার গোপাল এই সমস্ত ছোটখাটো কাজ করার? আমি একটা ভালো জিনিস জানি, যেটা থেকে তুই ভালো টাকা রোজগার করতে পারবি। কি রে নবীন, আমাকেও একটু বল, কার না আর ভালো লাগে ভালো ঘরে থাকতে, ভালো খাবার খেতে, আরামে থাকতে? সবাই চায়, আমিও চাই। বল রে। তেমন কিছু না, আমার চেনা কয়েকজন লোকজন আছে। তুই তোর জমানো যা টাকা পয়সা আছে আমাকে দিতে পারিস।
মাসের শেষে একটা মোটা টাকা তোকে তুলে দেওয়া হবে। আমার যে সেরকম জমানো কিছু নেই, যা কিছু সম্বল বলতে বাবার এই জমিটুকু, আর তো কিছুই নেই। আপত্তি না থাকলে জমিটা বিক্রি করে দে, যে টাকা পাবি আমার কাছে রাখতে পারিস। তারপরে টাকার পরিমাণ বেড়ে গেলে তোকে ফেরত দিয়ে দেওয়া হবে। তাছাড়া এই গ্রামে থেকে কি হবে? গ্রামে আছেটাই বা কি? সব সুযোগ সুবিধা সবই শহরে। চল আমার সাথে শহরে চলে চ। ঠিক আছে রে নবীন, তাই হবে। তুই ঠিকই বলেছিস, এখানে কোনো সুযোগ সুবিধা নেই। আমি তোর সাথে শহরে চলে যাব। কিছু সময় পরে গোপাল নিজের ঘরে ফিরে আসে। সময় তো নিজের কাজগুলো করতে পারো, এতক্ষণে তোমার ঘর পোছার সময় হলো? রোজ তো আমি এই সময় ঘরের কাজ করি, কিন্তু আজ তো তুমি তাড়াতাড়ি চলে এসেছো, তাই তোমার মনে হচ্ছে। আমি এসেছি অনেকক্ষণ হয়েছে, খাবারটা যে দিতে হবে সেটাও কি তোমার খেয়াল নেই? ভুল হয়ে গেছে গো, রোজ তো আরও একটু পরে খেতে বসো। যাই হোক, আমি এক্ষুনি খাবার গরম করে আনছি। তুমি নিজের চাষবাস, জমি, ভিটেমাটি, মাকে আমাকে ছেড়ে শহরে চলে যাবে? এসব কি কথা বলছো তুমি? তুমি থাকো, তোমার এই গ্রাম, আমার মাকে নিয়ে তুমি থাকো। আমার আর থাকতে মন চায় না। তাছাড়া এই গ্রামে আছি বা কি? রোজ রোজ এই গরিবের জীবন কাটাতে আমার ভালো লাগে না। আমি চললাম। অমন কথা বলো না। গ্রাম প্রকৃতিরই এক স্বর্গ। গ্রামের যে মনোরম পরিবেশ শহরের ওই কোলাহলে তুমি পাবে না। তাছাড়া চাষবাস করেও যেটুকু টাকা রোজগার হয়, আমরা সবাই সুখে শান্তিতে একসাথে থাকতে পারি। তোমার যখন এতই এসব ভালো লাগে, তা তুমিই থাকো না। আমি তো আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি না। আমি শহরে গিয়ে অনেক টাকা রোজগার করব, নিজে সুখে শান্তিতে আরামে থাকবো। পরের দিন সকালে গোপাল শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। গোপালও শহরে থাকতে শুরু করে দেয়, আর কানন তার বৃদ্ধা শাশুড়িকে নিয়ে গ্রামেই থেকে যায়। এরকম একদিন সকালে কানন যখন ধান ঝাড়ছিল, তখন এক বৃদ্ধা তার বাড়ির উঠোনের সামনে এসে হাজির হয়। মারে, আজ দুদিন হলো কিছু খেতে পাইনি। খিদের জোরে এ গ্রাম থেকে সে গ্রাম ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু খেতে দেয়নি। তুই একটু খেতে দিবি মা? সত্যি বুড়িমা, দুদিন ধরে তুমি খেতে পাওনি শুনেই খুব খারাপ লাগলো। তবে আমরা গরিব মানুষ, আমরা তো অত ভালো কিছু খেতে পাই না। তবে ঘরে যা আছে তাই দিয়ে তোমার জন্য একটু রান্না করে দিতে পারবো। ভালো ভালো খাবারের দরকার নেই, আমাকে একটু ভাত খেতে দিলেই হবে। ভাত খেতে খুব ভালোবাসি। এসো বুড়িমা, তুমি উঠোনে এসে বসো, আমি রান্না করে নিজে হাতে তোমাকে খেতে দেব। ইমাকে খেতে দিতে যায়। মা, তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস? খাও বুড়িমা, খাও, আমি নিজে হাতে তোমার জন্য রান্না করে এনেছি। আমরা গরিব মানুষ, আমার স্বামী চাষবাসের কাজ করত, কিন্তু সে শহরে চলে যায়। কোনো রকমে আমাদের সংসার চলে, তাই তোমাকে বেশি কিছু রান্না করে দিতে পারলাম না বুড়িমা। তুই নিজেও জানিস না তুই কত ভালো কাজ করেছিস। আমি এখন খেয়ে নি, খুব খিদে পেয়েছে। তোর হাতের খাবার খেয়ে পেট আর মন দুটোই ভরে গেল রে মা। আমি এবার যাই। শোন, এটা রাখ, তোর কাজে আসবে। এটা তো লাউ গাছের চারা, এটা দিয়ে আমি কি করব বুড়িমা? এই লাউ গাছের চারাটা তোর বাড়ির উঠানে বসিয়ে দিস। ঠিক সময় এটা ফল দেবে, তখন এর উপকারিতা বুঝতে পারবি। তোর এটা কাজে লাগবে। ঠিক আছে বুড়িমা, দাও তাহলে, আমি এটা বাড়ির উঠোনে লাগিয়ে দেব।
এরপর সেই বুড়িমা সেই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়, আর কানন সেই লাউয়ের চারা গাছটাকে যত্ন করে। তারপর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক দিন কেটে যায়। একসময় সেই লাউ গাছে অনেক বড় বড় লাউ ধরে। এর কিছুদিন পর গোপাল নিজের গ্রামে ফিরে আসে। শহর থেকে এসে সে সোজা নিজের বাড়িতে এসে কানন, ও কানন, মা, বলি তোমরা ঘরে আছো? এ আমি কার গলা শুনছি মা? এ তো আপনার ছেলের গলা। তবে কি সে ফিরে এলো? আমারও তো তাই মনে হচ্ছে কানন। যাও তো, বাইরে গিয়ে দেখো তো গোপাল এসেছে কিনা। তুমি এতদিন পরে বুঝে আমাদের কথা মনে পড়ল? শহর ছেড়ে গ্রামে চলে এলে। বলি ওদিকে সব ঠিক আছে তো? বড় সর্বনাশ হয়ে গেছে কানন। তোমার কথা না শুনে বড় ভুল করেছিলাম। লোভে পড়ে নিজের বাবার জমিটা বিক্রি করে নবীনের সাথে শহরে গেছিলাম। ওখানে টাকাগুলো বিনিয়োগ করি। লাভ তো হয়নি, উল্টে আমার সব টাকা জলে চলে গেল। এখন কি হবে কানন? তুমি অত চিন্তা করো না। তুমি গ্রামে ফিরে এসেছো, এটাতে আমি আর মা খুব খুশি হয়েছি। চিন্তা করো না। ওই দেখো, ঘরের চালে কত সুন্দর লাউ গাছ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাউ চাষ হয়েছে, কিন্তু তা দিয়ে কি আমাদের সংসার চলবে? তুমি এই লাউগুলো নিয়ে বাজারে বসবে। লাউগুলো বিক্রি করে যে টাকা হবে তাতে আমাদের সংসার চলে যাবে। পরে যদি আরও লাভ হয় তখন শহরের দিকেও গিয়ে বিক্রি করতে পারবে। সত্যি কানন, আমি চাষি মানুষ, অনেক চাষবাস দেখেছি ছোট থেকে, কিন্তু এত সুন্দর লাউ এর আগে কোথাও দেখিনি। এরপর গোপাল সেই লাউগুলো নিয়ে বাজারে বিক্রি করতে বসে, আর সবাইকে ডেকে ডেকে বলে। এভাবে কয়েকদিনের মধ্যে তার দোকানে অনেক লোকজন চলে আসে আর ভালোভাবে বিক্রি হতে শুরু করে। এভাবে রোজ গোপাল দোকানে গিয়ে লাউ বিক্রি করে ঘরে ফেরে। যা হয় ভালোর জন্যই হয় কানন। শহরে না গেলে বুঝতাম না যে বিপদের দিনে একমাত্র নিজের পরিবারই পাশে থাকে। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করো কানন। ওভাবে বলো না, আমি কিছু মনে করিনি। তুমি ফিরে এসেছো, আমরা তাতেই খুশি। একটা কথা কি জানো তো, মানুষ তার নিজের জায়গা থেকে সরে গেলেই নেমে আসে বিপদ। তুমি ঠিকই বলেছ, আমরা চাষি মানুষ, চাষবাসে আমাদের জীবনের লক্ষ্য। লাউ চাষ করে ভালো টাকায় রোজগার করছি। এরপর আস্তে আস্তে গোপালের পরিশ্রমে আর সততার জোরে সে একসময় একটা বড় পাকা বাড়ি তৈরি করে ফেলে। তারপর সুখে শান্তিতে তারা সবাই একসাথে বসবাস করে।